আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ঘরে ফিরছে বিএনপি। এই মুহূর্তে হয়তো তারা পথে। অন্যদিকে আগামীকালকে বৈঠকে যাবে জামায়াত। কি হচ্ছে কি হবে এর পাশাপাশি দিনভর রাজনীতির অঙ্গনে ঘটে যাওয়া নানা খুঁটিনাটি এইসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা অতিথি আছেন তাদের সঙ্গে পরিচয় করে দেবার আগে একটু জানিয়ে দিতে চাই আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে মত দ্বিমত। আমি একটু আমার ডান পাশ থেকে আমার অতিথিদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে রয়েছেন ডক্টর সাইমুন পারভেজ, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ফজলুল করিম মারুফ, প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের এই আলোচনায় সরাসরি অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমি একটু প্রথমে সাইমুন পারভেজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি এই মুহূর্তে ঠিক কোন বিষয় নিয়ে চিন্তিত? চলমান রাজনৈতিক পরিস্থিতি নাকি জুলাই সনদ? বিএনপি আসলে দুইটি বিষয়ের কোনো বিষয় নিয়ে চিন্তিত না। কারণ আমার কাছে মনে হয় যে এখনকার যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা গত বেশ কয়েক মাস ধরে আমরা যে এক ধরনের বিভেদের সুর আমরা বিভিন্ন বিষয়ে দেখেছি। শেখ হাসিনার পতনের পরই আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে বিভেদ হয়েছে, কিন্তু সেই সাথে সাথে একটা ইতিবাচক বিষয় আমরা দেখেছি। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখন একসাথে এক টেবিলে বসে তাদের যে ভিতরে যে নানা রকম মতের পার্থক্য বিভেদ সেগুলো কিন্তু সমাধান করতে আমরা দেখেছি। এই যে কনসেনসাস কমিশন বা ঐকমত্য কমিশনের এই বিষয়টিকে আসলে আমার কাছে মনে হয় অভূতপূর্ব বিষয় হিসাবে চিহ্নিত করা উচিত এবং এটি একটি ইতিবাচক দিক বলেও আমি মনে করি। আর আপনার প্রশ্নের জবাবে আমি বলবো যে বিএনপি এই মুহূর্তে আসলে ইলেকশন নিয়েই প্রস্তুতি গ্রহণ করছে এবং ইলেকশনের যে ট্রেন, সে ট্রেনটা রেডি আছে। বিএনপি অলরেডি এখানে উঠে পড়েছে এবং এই ট্রেনটা তফসিল ঘোষণার সাথে সাথেই যাতে যাত্রা শুরু হয় এবং খুব শীঘ্রই যাতে যাত্রা শুরু হয় সেটার প্রস্তুতি হিসেবেই বিএনপি কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। আমি একটু ফজলুল করিম আপনার কাছে আসতে চাই। জুলাই সনদে স্বাক্ষর করবার পরেও আপনাদের কর্মসূচি ক্রমেই কঠোর থেকে কঠোরতর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে কেন? যদিও বারবারই জামায়াত ইসলাম সহ অন্যান্য যেসব দল, আপনারা প্রায় 8টি দল, আপনারা বারবার বলেছেন যে দুটো বিষয় আলাদা, কিন্তু আসলে কি আলাদা? আলহামদুলিল্লাহ, আমরা জুলাই সনদ খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা দরকার ছিল। জুলাই সনদটা গঠন হয়েছে, এখানে অনেকগুলো বিষয় আমাদের আপত্তি আছে। আমাদের প্রত্যাশার হয়তো 70% পূরণ হয় নাই, কিন্তু 70% তো মানে 70% পূরণ হয়েছে, 30% পূর্ণ হয় নাই। তো আমরা এখানে গ্লাসের অর্ধেক ভরা আছে ওটা দেখতে চাইছি এবং সবচেয়ে যেটা আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হলো যে আমরা যে জুলাই সনদ স্বাক্ষরটা না করি, ভাই যেটা বললেন যে 5 আগস্টের পরে যে রাজনৈতিক ঐক্যমতটা তৈরি হয়েছে, এখানে বড় ধরনের বিভেদটা তৈরি হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোরআনে একটা আয়াত আছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, মানে হত্যার চেয়েও ফিতনাটা মারাত্মক। এখন ফ্যাসিবাদের পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়, সে সম্পর্কে যেন ভুল বার্তা না যায়, সেজন্য আমরা স্বাক্ষর করেছি এবং আমরা মনে করেছি যে স্বাক্ষর করার পরেও এটা বাস্তবায়ন করার জন্য আন্দোলনটা চালিয়ে যাওয়া যাবে। একই সাথে সাথে আমরা বর্তমান যারা সরকার আছেন তাদের উপর আমরা আস্থা রাখতে চাইছি যে তারা বিপ্লবের পরে গঠিত একটা সরকার, তারা মানুষের রক্তের দায়টা শোধ করতে চাইবেন, জুলাই সনদটা বাস্তবায়ন করতে চাইবেন এবং তারা কিন্তু সে আশ্বাস আমাদেরকে দিয়েছেন। ফলে তাদের উপরে যেন আমরা 5 আগস্টের উপর আস্থা রাখছি, এখন আমরা আস্থাটা রাখতে চাই যাতে করে। কিন্তু আমাদের ভয়টা হলো আন্দোলন করছি কেন? ভয়টা হলো এই যে ভাই বললেন যে তারা জুলাই সনদ বা বাস্তবায়ন কোনোটা নিয়েই তারা এখন চিন্তিত না, নির্বাচন নিয়ে চিন্তিত। এই জায়গাটাতে আমাদের আশঙ্কা যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে, কোনো সন্দেহ নাই। নির্বাচন ফেব্রুয়ারিতে না হইলে বিপদ আছে, কিন্তু ফেব্রুয়ারিতে জেনতেন নির্বাচন হইলে বিপদ আরও বড়। হ্যাঁ, এবং বিএনপির পক্ষ থেকে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেই অর্থে কোনো আমরা দেখছি না। তারা বারংবার বলছেন যে নির্বাচনের সময় গণভোট, ফলে নির্বাচনের জন্য প্রস্তুত। আপনারা কি প্রস্তুত? আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিভাবে? আমাদের ধরে আমরা 2 ধরনের প্রস্তুতি নিছি, একটা হলো পিআর কেন্দ্রিক আর একটা হলো বিদ্যমান প্ল্যান বি হিসেবে বিদ্যমান অবস্থাতেই। যদি পিআর না হয় সেক্ষেত্রেও বাংলাদেশের 300 আসনে আমাদের এমনিতেই তো আসলে একটা রাজনৈতিক দলের আসলে একটা নির্বাচনের যে
পদ্ধতি বা সেটাই প্রক্রিয়া, তো হওয়া সেখানে উচিত ছিল। প্রস্তুতি নেওয়াটাই অনেক কঠিন। সেটাই তো হওয়া উচিত সেখানে ছিল। আসলে দুটো নির্বাচনের জন্য প্রস্তুতি আমাদের আমরা উপরে কিভাবে এই নিতে যে পারবো? বা দুই ধরনের প্রস্তুতি এই কিভাবে বোঝাটা তো সম্ভব? চাপিয়ে দিয়েছে সরকার। আমরা সে বারংবার বলে আসছি পিআর করেন, আলোচনার টেবিলে আনেন, আলোচনা থেকে যদি খারিজ হয়ে যায়, যে গণভোট দেন, গণভোটে খারিজ হয়ে গেলে সিদ্ধান্ত আসা যেত, তারা আলোচনাতেই আনছে না। তখন আমাদের আসলে কি করা, ফলে কষ্ট করে হইলেও ওই যে বুকে পাথর চাপা দেওয়ার যে বিষয়টা, সেটা দিয়ে হইলেও আমাদেরকে দুই ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আসি। জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, এরকম কথা আসে না, নাসিরউদ্দিন পাটোয়ারী কিভাবে বলেছেন, বা আপনারা আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আমার বিজ্ঞ দুই সহ আলোচক এবং যারা দেখছেন, শুভেচ্ছা। আপনি যে মন্তব্যটি নিয়ে শুরু করেছেন, আমিও দেখেছি, গণমাধ্যমেই আমার দৃষ্টিগোচর হয়েছে যে এরকম একটা মন্তব্য হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মূলত আমার মনে হয় যে জামাত রাষ্ট্র ক্ষমতায় যাবে কি যাবে না, এই প্রশ্নটা এখানে প্রাসঙ্গিক না, অথবা এইটাই আসলে মূল বক্তব্য না। বাংলাদেশে যদি আমরা নির্বাচন হিস্ট্রি দেখি, ব্রিটিশ আমলে বাংলাদেশে প্রথম নির্বাচন হয় এই অঞ্চলে, তো তখনও কিন্তু বাংলাদেশে আপনার ইসলামী দল ছিল। আপনি যদি বলেন যে যখন আপনার 1906 সালে এখানে মুসলিম লীগ গঠিত হয়, তো মুসলিম লীগ থেকে যখন আপনার আওয়ামী মুসলিম লীগ করা হয়, হ্যাঁ, সেটার যে প্রেক্ষাপট চিন্তা করেন, দেখেন যে আসলে মুসলিম লীগ পরিচয়ে যে রাজনীতি, সেই রাজনীতিটা আসলে এখানে যদি পপুলারই হতো, তাহলে আসলে আওয়ামী মুসলিম লীগ করা হতো না। তো এটা একটা বিদ্যমান বাস্তবতা। তখন একটা ডেমোগ্রাফিক আইডেন্টিটি হিসাবে মুসলিম শব্দটা খুব পপুলার ছিল। কিন্তু এখন ইসলামের যে রাজনীতি, ইসলামিস্ট যে পলিটিক্স, এটা কখনোই কোনো অবস্থাতেই আপনার গণতান্ত্রিক রাজনীতিতে এখানে পপুলার কোনো রাজনীতি ছিল না। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যেটা দেখেছি, যেহেতু এই গণঅভ্যুত্থানে বড় রাজনৈতিক দলগুলোর আপনার নেতৃস্থানীয় ক্ষেত্রে কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং তারা সামনে ছিল না, না থাকার কারণে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে অনেকের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পেরেছে। এর সবচেয়ে বড় সুবিধাভোগী হলো জামাত ইসলামী। কেন জামাত ইসলামী? কারণ জামাত ইসলামীর গত 15 বছর যে রাজনীতিটা অনেকটাই ছিল একরকম গুপ্ত রাজনীতি। সেটার জন্য আমরা তাদের প্রতি সহমর্মী, এবং তাদের সেই রাজনীতিটার পথ বেছে নিতে হয়েছে। সেই বেছে নেওয়ার কারণে যে তাদের যে আপনার সমাজে এবং তাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন, সেটা স্বীকার করেই বলতে চাই, তারা যেই রাজনীতিটা এই 15 বছরের ফেসিবাদী জাতাকলে বেছে নিতে হয়েছে, এই রাজনীতিটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এখন একটি বিস্ফোরা হিসেবে হাজির হয়েছে। কারণ দেখেছি যে এখানে দেখেন রাজনীতিটা কি, আসলে রাজনীতিটা হলো যে রাষ্ট্র পরিচালনায় যে আমার যে একটা রাজনৈতিক দর্শন আছে, একটা রাষ্ট্র দর্শন আছে, সেই দর্শনটার সাথে যাদের আমার একমত হয়, তাদের সাথে আমি মিলে রাজনৈতিক দল গঠন করব। ইভেন রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তারা মিলে কোয়ালিশন করবে এবং কোয়ালিশন তারা জনগণের কাছে যাবে। জামাত ইসলামের রাজনীতিটা এখন এমন একটা জায়গায় এসে দেখা যাচ্ছে যে তাদের রাজনীতিটাই হলো যে তারা আওয়ামী লীগের মধ্যে কিছু লোক ঢুকিয়ে রাখবে, বিএনপির মধ্যে কিছু লোক ঢুকিয়ে রাখবে, তারা অন্যান্য রাজনৈতিক দলে বিভিন্নভাবে সাধারণ মানে ওই দলের অংশ হিসেবে ঢুকিয়ে রাখবে, যেটা আমরা অনেক আগে গল্প উপন্যাসে বিপ্লবী রাজনীতিতে আমরা দেখতে পেতাম যে তারা আসলে কমিউনিস্ট ইনফিল্ট্রেশন অথবা যে কোনোভাবে আপনার স্পেনেজের যে রাজনীতি, এই রাজনীতিটা আসলে এখানে এস্টাবলিশড হয়েছে। এই গণঅভ্যুত্থানের পরে যেই বাস্তবতাটা তৈরি হয়েছে, আপনি যদি দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য কিন্তু এটা একটা রিঅ্যাকশন, ইটস নট দ্য অ্যাকশন, এটা একটা রেসপন্স। আপনি গতকাল এমনিতেও কিন্তু আসলে মোটা দাগে এনসিপি নেত্রীরা বা নেতা নেত্রী যারাই আছেন, তারা কিন্তু আসলে বেশ খুব মনে হচ্ছে যে সম্প্রতি অনেক বেশি এই ধরনের রিয়াকশন দিচ্ছেন। যদি আমি একটু দু একটা আপনাকে বলি যে হানান মাসুদ বলেছেন জামাতের কার্যক্রম এখন এরশাদের মতো মনে হয়। এদিকে সামান্থা বলেছেন জামাত ইসলাম এবং আওয়ামী লীগ তারা মুদ্রার এপিট ওপিট। তার আগে নাহিদ ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন একদিন খুব সম্ভবত, যদি আমি খুব ভুল না করে থাকি, সার্জিস আলম তিনিও একটা কথা বলেছেন। তো মানে হঠাৎ করে এতদিন পর্যন্ত তো এটা ছিল না, এটা আসলে জুলাই সনদের স্বাক্ষরের ঘটনার পরেই কেন হঠাৎ করে আপনারা তাদের উপরে খুব ফুঁসে উঠলেন, বা বিষয়টা কি আসলে এরকম হলো কিনা, নাকি আসলে এর আগে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে বিএনপির সঙ্গে আপনি একটা বড় ঐক্যে যাচ্ছেন বা এরকম একটা সময় থাকলে আমি জোটে প্রশ্নগুলো অনেকগুলো বিষয় টাচ করেছেন, আমি সময় থাকলে শুরু করব। এটা মূল জায়গাটা হলো যে এটা এমন না যে হঠাৎ করে আমরা তাদের প্রতি অথবা তাদের আপনার কর্মকাণ্ডের বিষয়ে মন্তব্য করছি। প্রথমত আমার সম্মানিত বড় ভাই উনি যে বিষয়টা বললেন যে পিআর নিয়েও তারা প্রস্তুতি নিচ্ছেন এবং পিআর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এই যারাই নিম্নকক্ষে পিআরের ব্যাপারটাকে সামনে এনে উচ্চকক্ষে আপাত
সবগুলো রাজনৈতিক দল যেখানে একমত হয়ে গিয়েছে বাস্তবায়নের জন্য, সেখানে হয়তো একটা মডারেট পুশ করালে উচ্চকক্ষে আপনার পিয়ার হয়ে যেত। আমরা নিম্নকক্ষে পিয়ার বাস্তবায়নের দাবিতে রাস্তাঘাট দখল করে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এটাকে এমন পূজনীয় করে তোলা হয়েছে যে উচ্চকক্ষে পিয়ারের যে ন্যায্য দাবি, এই দাবিটাকে আড়াল করে দেওয়া হয়েছে। অথচ উচ্চকক্ষে পিয়ারটাই ছিল বাংলাদেশের জন্য, যদি উচ্চকক্ষ দরকার হয় সেটাই সবচেয়ে আপনার বেশি গণতান্ত্রিক এবং সবচেয়ে বেশি জবাবদিহিমূলক, যেটা আমরা 15-20 বছরে ইভেন আমরা দেখেছি বাংলাদেশের সংবিধানের সবগুলো সংশোধনী 2/3 মেজরিটির মাধ্যমে পরবর্তীতে আপনার সংশোধনী হয়েছে এবং পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হয়েছে, আবার আগের জায়গায় ফিরে গিয়েছে। মানে আমরা এই যে সংবিধান সংশোধন কিংবা আপনার বৈদেশিক সম্পর্ক, অন্যান্য রাষ্ট্রের সাথে যুদ্ধ, এই ব্যাপারগুলোতে উচ্চকক্ষকে জনগণের কাছে অ্যাকাউন্টেবল রাখতে চেয়েছি। দ্বিতীয়ত হলো যে জামাত ইসলামের ইদানিং যেই কর্মকাণ্ড, এই আপনার নিম্নকক্ষের পিয়ারের দাবিতে তারা কোনোভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে না, নির্বাচনে যাবে না, রাস্তাঘাট অচল করে দিবে, কিন্তু আমরা তারা দেখেছি 24 ঘন্টার মধ্যেই তারা গিয়ে সুন্দর করে স্বাক্ষর করে চলে আসলো। এখন এই যে দ্বৈততা, এটা যখন মানুষের কাছে আপনার দৃষ্টিগোচর হয়েছে, প্রমাণিত হয়েছে, আপনি তো এই সময় তাদেরকে বলবেন, নাকি আমরা আওয়ামী লীগের মতো যে হ্যাঁ ঠিক আছে তোমাদের 71-এর ভূমিকা নিয়ে বলতেই থাকবো। নো, আমরা এখন সাবস্টেনশিয়াল বস্তুনিষ্ঠ পলিটিক্স করতে চাই। আপনি ভুল করেছেন, আমরা ভুল ধরিয়ে দিব। আপনি গতকাল বললেন যে আপনার বাপ মানে জন্ম হয়েছে বাপের সাথে পাঙ্গা নিতে আইসো না, আপনি এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে? আপনি বলেন আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থান, আমরা বলি যে গণঅভ্যুত্থানের গর্ভে আমাদের জন্ম। যদি বলে যে কারো মা বাপ ডাকতে হবে, তাহলে বাংলাদেশ যদি বলে যে আমরা তো পিতৃভূমি বলি, মাতৃভূমি বলি, যাইটাই বলি না কেন, তারপরে গণঅভ্যুত্থান আমাদের বাবা মা, গণঅভ্যুত্থান থেকে আমাদের জন্ম, তখন আমাদের জন্ম আসলে আর কে দিবে এখানে? তো এই যে আপনার মানে ধৃষ্টতা, গণঅভ্যুত্থানের নেতৃত্বের যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলকে যারা নিজের মানে সন্তান তুল্য আমরা সবাই আমাদের বলে আমরা খুব হ্যাপি, কিন্তু আপনি যখন বলছেন যে বাপের সাথে পাঙ্গা নিতে আসেন, আমরা তারা কিসের ভিত্তিতে তারা বলছে দেশ শাসন করবেন? নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য ছিল যে দেশ শাসন এত সহজ ব্যাপার না। আপনি গ্রামে গঞ্জে একটা পলিসি নেবেন, শহরে আরবান সোসাইটির জন্য একটা পলিসি নেবেন, এমবেসিতে গিয়ে একটা পলিসি দেখাবেন, আর বিশ্ববিদ্যালয়ে আরেকটা পলিসিতে যাবেন। এত আপনার হীনমন্যতে এত হঠকারী দিয়ে রাজনৈতিক দল কখনো আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আবার আসবো। আমি একটু ডক্টর সাইমন পারভেজ আপনার কাছে আসতে চাই। হঠাৎ করে কেন বিশেষ করে এনসিপি জামাত কেন মুখোমুখি হলো, বা রাজনৈতিক দলগুলোর ভিতরে টুকটাক মত পার্থক্য দেখা যাচ্ছে? যেমন গণ অধিকার পরিষদ জানুয়ারির ভেতরেই নির্বাচন চায়, এরকম বেশ কিছু মত পার্থক্য দেখা যাচ্ছে। হঠাৎ করে কেন এরকম অবস্থা তৈরি হলো? জুলাই সনদে তো কয়েকদিন আগে সবাই খুব ভালো হাসি মুখে অনেকেই স্বাক্ষর করলো, যদিও 4টি বাম দল এবং এনসিপি সহ বেশ কয়েকটি দল স্বাক্ষর করেনি, সেটা ভিন্ন ব্যাপার। সেটাকে যদি আমরা একটু আড়ালে রাখি, তাহলে আসলে এই মত পার্থক্যটা কেন? অনেকগুলো বিষয় এসেছে, একটু সময় দিলে আমি আসলে আপনার প্রশ্নের জবাব সহ অন্যান্য প্রশ্নের উত্তর দিব। এখন রাজনীতিতে এবং গণতন্ত্রে মত পার্থক্য এবং দ্বৈততা এবং বিভেদ এটা কিন্তু ভালো জিনিস। হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বিউটি অফ ডেমোক্রেসি। হ্যাঁ, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মত পার্থক্য থাকবে, কিন্তু সেই সাথে সাথে রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিলে কোনো ধরনের শক্তি প্রদর্শনী ছাড়া, কোনো ধরনের ভায়োলেন্সের একটা শো অফ ছাড়া, প্রাণহানি ছাড়া তারা তাদের এই মতদ্বৈততা এবং মত পার্থক্য নিরসন করবেন। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। যে কারণে আপনার প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে রাজনৈতিক দলের মধ্যে একটা বিভেদ দেখা গিয়েছে, এটা আমি কোনো খারাপ জিনিস বলে মনে করি না। সেকেন্ড যে বিষয়টা, এনসিপির যে বিষয়টা, সেটা নিয়ে আমি আসলে উনি যে আমার যে পাশে বসে আছেন আমার সহ আলোচক, তার সাথে আমি কিছুটা একমত। কারণ হচ্ছে যে আপনি যখন রাজনৈতিক দলের পলিটিক্যাল রেটোরিক বলে একটা বিষয় আছে, রাজনীতিবিদরা এক এক সময় এক এক কথা অনেক সময় বলেন, কিন্তু একটা আপনার পলিটিক্যাল আইডিওলজির একটা স্থির কম্পাস থাকতে হয়। হ্যাঁ, যে আপনার কিছু বিষয়ে আপনি নীতিগত অবস্থান আপনি নেবেন। কিন্তু আমরা জামাতের যে পলিটিক্স আমরা বাংলাদেশে দেখেছি, তারা আসলে পানির মতো। আপনি যে পাত্রে আপনি ঢালবেন, যে পাত্র তার থাকার প্রয়োজন, সেই পাত্রের আকার তারা ধারণ করে। আমরা দেখেছি যখন শরিয়া নিয়ে তারা কথা বলছেন, বাংলাদেশের অডিয়েন্সের সামনে তারা বলেন যে বাংলাদেশে তারা শরিয়া চান। আবার যখন ইন্ডিয়ান ডেলিগেটদের সাথে তারা কথা বলছেন, কিছুদিন আগে আমরা দেখেছি যে তারা তখন বলেছেন যে কে বলেছে আমরা বাংলাদেশে শরিয়া চাই। মানে তাদের সুবিধা মতো তারা এই বেসিক পজিশনগুলোরও তারা পরিবর্তন করেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সেন্ট্রিস্ট পলিটিক্স বা মধ্যপন্থী রাজনীতি, সেই মধ্যপন্থী রাজনীতির সাথে জামাত ইসলামের একটা বিরোধ রয়েছে। কিন্তু বিএনপি এবং
এবং এনসিপি এই দুটি দলই কিন্তু মধ্যপন্থী রাজনীতি করে, যে কারণে জামাতের যে বিরোধিতা, আমি বলবো হচ্ছে এনসিপি ইজ ইন দ্য রাইট ট্র্যাক। এখন যে তারা কথাগুলো বলছে সেটা অনেক আগে থেকেই তাদের বলা উচিত ছিল। জামাতের বিষয়ে আমি আরেকটু বলি যে কেন আমার কাছে মনে হয় যে জামাতের পলিটিক্স আসলে বাংলাদেশের যে জনগণের যে পলিটিক্স সেই পলিটিক্সের সাথে কন্ট্রাডিক্ট করে কিভাবে। কারণ বাংলাদেশে জামাত যে পলিটিক্স করে সেটা হচ্ছে বিজেপি স্টাইলে পলিটিক্স এবং বিজেপির প্লে বুক ফলো করা পলিটিক্স। বিজেপি যেভাবে পপুলিজমকে ভারতে উত্থান ঘটিয়েছে হিন্দু ধর্মকে অবলম্বন করে, ঠিক একইভাবে মসজিদকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, পুণ্য পাবার কথা বলে বা কোনোভাবে হচ্ছে শরিয়া কায়েম করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জামাত কিন্তু জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। অর্থাৎ ভারতে যেভাবে হিন্দুত্ববাদকে বিজেপি ব্যবহার করেছে, ধর্মকে ব্যবহার করে উত্থান ঘটিয়েছে, সেই বিজেপি স্টাইলে বিজেপি প্লেবুক ব্যবহার করে আমরা কিন্তু বাংলাদেশে জামাতের উত্থানের চেষ্টা আমরা খেয়াল করি। যে কারণে আমরা এই যে ইসলাম নিয়ে রাজনীতি, আমাদের ধর্মীয় যে বোধ, ধর্মীয় যে আকাঙ্ক্ষা এবং ধর্মীয় যে জীবনযাপন আমরা পালন করি সেটাকে পুঁজি করে যখন কেউ রাজনীতি করে, সেই রাজনীতি বাংলাদেশের গণতান্ত্রিক যে স্পিরিট সেই স্পিরিটে বিরোধী বলে আমি মনে করি। এবং আমি এখানে এনসিপির বর্তমানে যে পজিশন সেই পজিশনের সাথে একমত। আরেকটি বিষয় আমি একটু বলি, একটু আমাকে বলতে দেন। সেটি হচ্ছে যে আমার আরেকজন সহ আলোচক বলেছেন যে বিএনপি জুলাই সনদ নিয়ে চিন্তিত না। আমি আসলে এই কথাটি বলিনি। আমি যেটা বলেছি সেটি হচ্ছে বিএনপি জুলাই সনদ, বিচার, সুষ্ঠু ন্যায় বিচার এবং জুলাই গণহত্যা সহ গত 15 বছরে যত ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে সবগুলোর বিচার নিয়ে প্রচণ্ড কনসার্ন। কিন্তু প্রত্যেকটার একটা সময় আছে। আমরা মনে করি জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি এবং পরবর্তীতে জুলাই সনদে আমরা বাস্তবায়ন করব, কিন্তু এখন যে সময়, এই সময় হচ্ছে নির্বাচনের সময়। এই 3 মাস আমাদের সবাইকে নির্বাচনের ট্রেনে উঠতে হবে বলে আমি মনে করি, যে কারণেই আমি এই কথাটি বলেছি। অনেক অনেক ধন্যবাদ। আমি বাকি আলোচকদের কাছেও আসবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতি পেরিয়ে যখন আমরা ফিরবো তখন এরকম অনেকগুলো অজানা যে প্রশ্নগুলো আমাদের মনে ঘুরছে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। সাথে থাকুন। বিরতির পর স্বাগত। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। আমি এবার একটু শেখ ফজল করিম আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেন নভেম্বরে গণভোটের প্রয়োজন? একসাথে হলেও তো চলে। আলহামদুলিল্লাহ, নভেম্বরে না, আমরা যেটা বলতে চাই যে জাতীয় নির্বাচন আগে গণভোটটা প্রয়োজন। এখন যেহেতু জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই, এটা সবাই ধরে নিছে, সেজন্য তফসিলের আগে আমরা নভেম্বর বলছি। এখন কেন হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা 3টা কারণ খুব স্পষ্ট করে বলি। একটা হলো, দেখেন জুলাই সনদ এটা ঐক্যের প্রতীক, সবাই মিলে আমরা করছি। কিন্তু যখন নির্বাচন তফসিল হয়ে যাবে তখন আমি, এনসিপি আর বিএনপি কিন্তু পরস্পর বিরোধী কথাবার্তা বলবো। আমি এবার ইশতেহারের কথা বলবো, ইশতেহারের কথা বলবে, তখন জুলাই সনদ দিয়ে মানুষ কনফিউজড হয়ে যাবে। কারণ 2, সেটা হলো যে আমাদের নির্বাচন কমিশন যেটা গঠন হয়েছে সেটা পরীক্ষিত না। আমরা বলছিলাম যে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন করুক, করে তারা দক্ষতার প্রমাণ করুক। এখন তারা জাতীয় নির্বাচন করছে। আপনারা জানেন যে জাতীয় নির্বাচনে আসন কেন্দ্র কয়টা হবে, বুথ কয়টা হবে, এটা কি পরিমাণ ভোট পড়ে সেই হিসাবে করা, মানে একটা ভোট পড়ার জন্য। এখন যদি আপনি সাথে গণভোটটা দেন তাহলে কিন্তু জিনিসটা ডাবল হয়ে যাবে। সেই প্রস্তুতি সক্ষমতা নির্বাচন কমিশনে আছে কিনা সেটা আমাদের যথেষ্ট সন্দেহের কারণ আছে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো যে নির্বাচন হওয়ার কথা কবে, সংসদ ভাঙার 90 দিনের মধ্যে। নির্বাচন হচ্ছে 1.5 বছর পরে। এই নির্বাচন নিয়ে তো প্রশ্ন আসবে, এই জুলাইয়ের অনেক কিছু নিয়ে প্রশ্ন আসবে, নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে। সেজন্য আমরা বলছিলাম যে তফসিলের আগে যদি নির্বাচনটা হয়ে যায় সব বিষয়গুলো সমাধান হয়ে যায়। এখানে আমি খুব দ্রুত বলে যাচ্ছি, মানে আগের আলোচকদের কিছু লিগেসি ধরে কথাটা বলি। একটা হল ইসলামিক পলিটিক্স, ইসলামী রাজনীতি বলতে কি বুঝতেছি আমরা। হ্যাঁ, ইসলামী রাজনীতি বলতে ইসলামী শরিয়া কায়েম, রাষ্ট্র কায়েম, তার চেয়ে কিন্তু আমরা এখন প্রাধান্য দিচ্ছি হলো অধিকারের রাজনীতি, অধিকার ভিত্তিক রাজনীতি, মাকাসিদে শরিয়াকে প্রতিপালন করা। এরপরে হলো যে মাকাসিদে শরিয়া ব্যাখ্যা করতে ভালো হইতো। আর দ্বিতীয় কথা হলো শরিয়া কায়েম যদি করতে চাই আমরা, দোষের হবে কেন? বাংলাদেশে 72-এর পরে 71-এর পরে 4টা জিনিস আমদানি করা হয়েছে, 4টাই বাংলাদেশে আমদানি করা, বাংলাদেশের মানুষের বোধ বিশ্বাসের সাথে না। কিন্তু বাংলাদেশের মানুষের যে বোধ বিশ্বাস, 1000 বছর ইতিহাস হইতে যে হাসি কান্না যে ইসলাম, সেটা যদি কায়েম করতে চাই দোষের কি হবে? একটু আগে আমরা বিরোধী খেলা দেখছিলাম, যখন 4 মারতে হবে, উনি কিন্তু মানে আল্লাহ কাছেই প্রার্থনা করছে, আমাদের এক সহকর্মী মানে
তো আমাদের সব কিছু যখন ইসলাম, তো আমাদের শাসন ক্ষমতা সরিয়ে আসলে দোষটা কোথায়? এরপর একটু বলি যে পিয়ার গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে কি আসলে শরিয়া ভিত্তিক আইন এখন এটা শরিয়ার সাথে যায় কি যায় না, কোনো সুযোগ আছে কি? এটা শরিয়ার সাথে যায় কি যায় না, এই মশালাটা আমরা দিব, আমরা যারা শরিয়া নিয়ে পড়াশোনা করি তারা, ফলে আমরা মনে করছি যায়। হ্যাঁ, এখন এই একাডেমিক ডিসকাশন করলে লম্বা আলোচনা। এখন দ্বিতীয় কথা যেটা, সেটা হলো পিয়ার। উচ্চকক্ষে পিয়ারটা জরুরি কেন? সংবিধান সংশোধন করার ক্ষেত্রে উচ্চকক্ষে কিন্তু শুধুমাত্র মেজরিটি হলে সংবিধান সংশোধন করা যাবে, টু থার্ড না, যেটা নিম্নকক্ষে আছে। ফলে বাংলাদেশে এখন যে উচ্চকক্ষ হচ্ছে এটা আসলে দরকারই নেই। তারপরে কিন্তু উচ্চকক্ষে পিয়ার কি আসনের অনুপাতে না ভোটের অনুপাতে, সেটা এখন তর্ক রয়ে গেছে। এখন আমরা পিয়ার চাইছি এই কারণে যে হাসিনা উৎখাত করা আমাদের একটা লক্ষ্য ছিল, দ্বিতীয় লক্ষ্য ছিল হলো বাংলাদেশ থেকে চিরস্থায়ী স্বৈরতন্ত্রকে বিলোপ করা। সেই স্বৈরতন্ত্র বিলোপ করার জন্য এই জুলাই সংস্কারে একটা জিনিসও করা হয় নাই। আমি বলি 70 অনুচ্ছেদ যেটা করা হয়েছে, 70 অনুচ্ছেদ, সেখানে কিন্তু যেটা করা হয়েছে আপনি জানেন, বাংলাদেশে একটু ব্যাখ্যা করতে পারলে ভালো হইতো। বাংলাদেশের বিদ্যমান রাজনীতিতে 70 অনুচ্ছেদ ব্যবহার করার কোনো সুযোগ নাই। এনসিসি এটা গঠন করার কথা ছিল যে সাংবিধানিক প্রধান কে হবে, সেটা কিন্তু দেওয়া হয় নাই। ফলে বাংলাদেশে উচ্চ কক্ষরই আসলে দরকার নাই। উচ্চ কক্ষ না হয় যদি নিম্নকক্ষে পিয়ার হয় সেটাই যে ভালো হইতো। আর এই পিয়ার করা নিয়ে আমরা কোথাও ভাই রাস্তাঘাট এটা কিছু আমরা বন্ধ করি নাই। শেষ যেটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো যে এনসিপির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্পর্ক খুব ভালো। কিন্তু জনাব নাহিদ ইসলাম সাহেব তিনি কথা বলছেন জামাত সম্পর্কে, যা বলছেন জামাত জবাব দেবে, এখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু এক পর্যায়ে গিয়ে তিনি বলছেন জামাত ও তার মিত্ররা ছিনতাই করছে। সেক্ষেত্রে আমার জায়গা থেকে, যেহেতু আমরা এবং জামাত একসাথে এখন আছি, সেখান থেকে আমার অবস্থানটা পরিষ্কার করার জন্য বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর মিত্র না, শত্রুও না। আমরা দাওয়াতে মেজাজে কাজ করি, সবাই আমাদের বন্ধু। ফলে জামাতের সাথে শত্রুতা মিত্রতা দিয়ে ইসলামী আন্দোলনকে মাপা যায় না। 2 নম্বর কথা হলো পিয়ার নিয়ে আন্দোলন, এটা আমাদের অনেক পুরাতন। আমরা 2008 থেকে শুরু করছি, 23-এ 24-এ সবসময় আমরা পিয়ার নিয়ে কথা বলছি। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি একেবারে পরিষ্কার। আমরা কোথাও ওইরকম ওই যে গ্রাম খোলার মতো ডানে বামো 3টা খাই এসে গুটি পড়বে, এই রাজনীতি ইসলামী বাংলাদেশ কখনোই করে না। আর শেষ আমি কথাটা একটু বলে নিই, সেটা হলো যে ভাই বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আমি বলি যে জুলাই সনদ বাস্তবায়ন করার এখতিয়ারটা আমরা কোনো রাজনীতিবিদদের উপর দিতে চাই না। আমি রাজনীতিকে দিয়েন না, কারণ এর আগে আমরা দেখছি 90-তেও রাজনীতিবিদরা বাস্তবায়ন করে নাই। গণ অভ্যুত্থানের একটা স্বয়ংসম্পূর্ণ সার্বভৌম ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলে জুলাই সনদটা এই আমলেই বাস্তবায়ন করে দেওয়া উচিত। এখানে আগামী কোনো রাজনীতিবিদদের উপর ছাড়া উচিত না, বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র আসলে ভালো না। জি, অনেক অনেক ধন্যবাদ। আরাধ্যন মোহাম্মদ, একটু আপনার কাছে আসি। আমি একটু আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদে আপনি এনসিপি সহ আরও বেশ কয়েকটি দল, বিশেষ করে বাম দলগুলো স্বাক্ষর করেনি। তারা একটা আলাদা তারা একটা ফরমেশনের কথা জানিয়েছে এবং ঐকমত্য কমিশনে সেটি গিয়েছে। আপনারা কি মনে করেন যে জুলাই সনদে স্বাক্ষর না করার কারণে আপনারা কোনো কারণে পিছিয়ে গিয়েছেন রাজনীতিতে, নাকি আপনারা আসলে এগিয়েই থাকলেন এখন পর্যন্ত? না, অবশ্যই না। আমরা মনে করি যে জুলাই সনদে স্বাক্ষর না করা না, আমরা কিছু বিষয়ের পর স্বাক্ষর করাটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল এবং ঠিক আমাদের সেই ক্ষণিকের যেই উৎসব থেকে আমাদের বঞ্চনা, সেই বঞ্চনাটাকে আমাদের জাতীয় ইতিহাসের একটা মহা অর্জনের দিকে আমাদেরকে ধাবিত করছে, সেটা আমরা মনে করি। আরেকটা বিষয় হলো যে আমি একটা বিষয় না বলে পারছি না, আমার পাশে বসে বড় ভাই যে কথাটা বললেন যে যদি জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করে তারা তখন শরিয়া রাষ্ট্র হবে কিনা মাসালাটা তারা দিবেন। এইটা কিন্তু আপনি মানে একটা রাষ্ট্র যখন আমরা যেমন যেই কারণে শরিয়ার সাথে যায় কিনা, হ্যাঁ, এই মাসালাটা শরিয়ার সাথে যায় কিনা সেটা তো ইসলামিক একাডেমি না, শরিয়ার সাথে যায় কিনা না সেটা গণতন্ত্র দিয়ে হচ্ছে এটা অন্য আলাপ, কিন্তু শরিয়ার সাথে যায় কিনা সেই প্রশ্ন আমি বলছি। আমার প্রশ্ন ছিল যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে শরিয়া বাস্তবায়ন তারপরে আসলে আপনি শরিয়া আইন কায়েম করতে পারবেন কিনা বা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারবেন কিনা। আচ্ছা, এই প্রশ্নটা যেহেতু উনি বলেছেন, আপনার মতামতের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, যেই কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে এত ব্যাগ পেতে হয়েছে, 2000 মানুষের মৃত্যুর পরও আমরা একমত হতে পারছি না, ঠিক একই কারণে কোন ইসলামী বিপ্লব ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আপনি গিয়ে কখনোই শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন না। আমি আপনার সাথে তর্ক করছি না, আমি যে একটা জিনিস হয়তোবা আপনি মানে ইয়াভাবে বলছেন, বাট মূল ভয়ের জায়গাটা হলো আমরা অনেকের সাথে কথা বলেছি যে সবাই বলছে যে ঠিক আছে গণপরিষদ ছাড়া বাংলাদেশে আসলে মানে কোনো মুক্তি নেই, এটা নিয়ে আসলে কারোর কোনো সন্দেহ নাই। বাট কিছুদিন পূর্বে আমি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি দীর্ঘদিন ধরে পিয়ারের জন্য দাবিতে আন্দোলন করে আসছেন ওনার দলের মতো করে, তো উনি বললেন যে তোমরা যে গণপরিষদ করবা, গণপরিষদের যখন ডিক্লারেশনটা হবে তখন একদল দেখা যাবে রাস্তাঘাট দখল করে ফেলবে যে ইসলামী রাষ্ট্র চাই, রিপাবলিক অফ আপনার মানে ইসলামিক রিপাবলিক চাই।
তো ওনার সাথে আমি স্বাভাবিকভাবে বিতর্ক করেছি যে না ভাই এটা তো হওয়া সম্ভব না, এটা হবে না এবং এটা এই পরিস্থিতি অনুকূলে না। কিন্তু এই যে ভয়টা, এই ভয়টা আসলে হচ্ছে কেন জানেন? এই ভয়টা হচ্ছে আমার পাশের যে বিজ্ঞ বড় ভাই রাজনীতি করছেন তারা সবসময় একটা আপনার মাঝখানটা ভ্যাকুয়াম রেখে দিচ্ছেন যে করলে সমস্যা কোথায়। আরে ভাই রাষ্ট্র তো একটা চুক্তি, এই চুক্তিটা এরকম, এই চুক্তিটা আপনি নির্বাচনে ক্ষমতায় গেলে এই চুক্তি অনুযায়ী যে আইন কানুন আছে এটার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, এর বাইরে আপনি চুক্তি পরিবর্তন করতে পারবেন না। যে চুক্তি পরিবর্তন করতে পারলে তো আমরা যে বিপ্লবী সরকারের কথা বলছি, তো আমরা কেন বিপ্লবী সরকারের একটা লগ্ন একটু লুজ হয়ে যাওয়ার কারণে আমরা এখন পুরোপুরি সবাই দায়িত্বশীল আচরণ করছি কেন? এই চুক্তিকে রেসপেক্ট করছি যে না সবাই যদি একমত হয় আমরা চুক্তি পরিবর্তন করতে পারবো। একমত না হলে তো চাপাই দেওয়ার বিষয় না। অধ্যাপক ইউনূস তো পারতেন। এখন পর্যন্ত আপনার জুলাই সনদ বাস্তবায়নের জন্য পুরো আপনার বল হলো ইউনূসের কোর্টে, বাট উনি তো কিক করছেন না। কেন করছেন না? উনি জানেন যে রাষ্ট্রের চুক্তি আসলে সবাইকে সাথে নিয়ে যদি বাস্তবায়ন না করা যায়, পরিবর্তন না করা যায়, এটা টেকসই হয় না। তো আপনি বলছেন নির্বাচনে যাবেন, নির্বাচনের মাধ্যমে যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন আপনি আপনার মতো শরিয়া রাষ্ট্র পরিচালনা করবেন। আমি সেটা বলি নাই। আমি সরি, আমি ওটা বলছি না। এই যে ভুল কথা হচ্ছে, আমি সেটা বলি নাই তো। সরি, আপনার রেকর্ড আছে, এটা আমরা পরে দেখতে পারবো যদি আমি ভুল বলে থাকি। মূল জায়গাটা আমি একটু ভাই একটু বলে দেই যে ফর দা ভিউয়ার্স, আমরা একটু ডক্টর সালাম পারভেজ, আমরা শুধু এই কথাটা বলতে চাই, ইসলামী রাজনীতি করেন, সেকুলার রাজনীতি করেন কিংবা অধিকারের রাজনীতি করেন, প্লিজ জনগণের কাছে স্পষ্ট করেন। যদি স্পষ্ট করেন, ইসলামী বাংলাদেশ পরিষ্কার করে বলা। আই এম সরি, আমি আপনার সাথে বলছি না, প্লিজ ডোন্ট, আমি পার্সোনালি নেবেন না। জনগণ স্পষ্ট করেন, একটা অ্যাম্বিগুইটি রেখে একদল জনগণ জানবে যে এরা গেলে ইসলামীর শাসন বাস্তবায়ন হবে, শরিয়া আইন হবে, আরেক দল আপনাকে এক জায়গায় বলবে যে না আমরা তো আসলে এটা করবো না, আমরা নাগরিক অধিকার রাজনীতি করব। এই রাজনীতি বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। প্লিজ আপনারা যাই হন না কেন এই বাংলাদেশের জনগণের স্বার্থে এমন রাজনীতি করবেন না যে রাজনীতি আসলে বাংলাদেশকে একটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর সাইমন পারভেজ। একটু আপনার কাছে আসি, যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা হচ্ছিল, আমার প্রশ্নটা সেটা নিয়েই থাকছে যে আলাউদ্দিন মোহাম্মদ এবং ফজলুল করিম তারা যেই দুটো বিষয় নিয়ে আলাপ করেছে, বিশেষ করে নির্বাচন এবং আসলে একই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আসলে শরিয়া ভিত্তিক আইন বা তারা যদি নিজস্ব কোনো আইন ব্যবস্থা বা কোনোভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় সেটি আসলে করতে পারবেন কিনা। আচ্ছা, এই আলোচনার শুরুটা হয়েছিল আমি যখন এই প্রশ্নটা উত্থাপন করি যে জামাতে ইসলাম কিভাবে এক জায়গায় বলছেন শরিয়া কায়েম করার কথা, আর এক জায়গায় অস্বীকার করছেন যে না তারা শরিয়া কায়েম করার কথা বলেন নাই। এখানে কিন্তু আমরা কোথাও বলি নাই যে শরিয়া কায়েম দোষের অথবা শরিয়া, উনি যে বলছেন যে শরিয়া কায়েম দোষের কেন হবে, এই প্রসঙ্গই তো আমি উত্থাপন আসলে করিনি। কারণ আমরা যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি দেশ পরিচালনা করি সেখানে তো আসলে এই শরিয়ার প্রশ্নটা আসছে না, কারণ আমরা এই চুক্তিটা মেনেই হচ্ছে আমরা নির্বাচনে যাচ্ছি। যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াই হচ্ছে যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো এবং বিদ্যমান যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনগুলো মেনেই আমরা হচ্ছে শাসন ক্ষমতা আমরা পরিচালনা করব। তার মানে এখানে শরিয়া খারাপ কি ভালো, শরিয়া কায়েম দোষের না এই প্রশ্ন কখনো এখানে আসছে না। এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন বলে আমি মনে করি। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে আমি কথা বললাম আসলে জামাত ইসলামের বিরুদ্ধে, আর ট্রিগার্ড হলেন হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা। তো এইটা আমার কাছে একটু অবাক লাগলো, যে তার কারণটা হচ্ছে যে আমি আসলে আরও যেই সব ইসলামিক দল রয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। হ্যাঁ, এখন আমি তাদের প্রতি অনুরোধ করব যে দয়া করে জামাত ইসলামের বি টিমে পরিণত না হয়ে আপনাদের নিজস্ব ইন্টিগ্রিটিটা বজায় রাখাটাই আসলে ভালো হবে। এখানে পিআরের যে কথাটা বলা হয়েছে, পিআর ইজ অ্যাকচুয়ালি ডেড হর্স, পিআর ইজ এ ডেড হর্স, এটা হচ্ছে আমাদের মানতে হবে। এই পিআর একটা হচ্ছে মরে যাওয়া একটা ঘোড়া, একটা মৃত ঘোড়া। আপনি এখানে যতই চেষ্টা করেন এটাকে গুতানোর, এটা আর কখনো দৌড়াবে না। এটা জামাত ইসলামী নিজেও জানে, জামাত ইসলামী নিজেও জানে বলে 300টা আসনে তারা প্রার্থী ভিত্তিক ক্যাম্পেইন এখানে তারা চালাচ্ছেন। এখানে পিআর নিয়ে আসলে নতুন করে এই যে আলোচনা, সেই আলোচনাটা একটা অপ্রাসঙ্গিক আলোচনা বলে আমি মনে করি। আর জুলাই সনদ আসলে পুরোপুরি বাস্তবায়ন করে তারপরে নির্বাচন হবে, এই কথাটা বোঝার আগে, এই কথাটা বলার আগে আমার কাছে মনে হয় জুলাই সনদটা একটু পড়ে দেখা দরকার। জুলাই সনদ একটা গুরুত্বপূর্ণ দলিল এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে জুলাই সনদে যে বিষয়গুলো এসেছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, হঠাৎ করে আপনি বাস্তবায়ন করতে পারবেন। অনেক ধন্যবাদ সাউন্ড ফারভার্স। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই তর্ক বিতর্ক অব্যাহত থাকবে, আমাদের সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমি সরাসরি চলে যাচ্ছি ডক্টর সামিম পারভেজ আপনার কাছে। একটু আমাকে বলবেন যে আজকে যখন ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল দেখা করেছে, তারা তখন একটা অনুরোধ জানিয়েছে যে আসলে দলীয় কেউ যদি উপদেষ্টা পরিষদে থাকে তাদেরকে আসলে বাদ দেয়া বা তাদেরকে আসলে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছে। তারা আসলে কারা? না, এটা তো খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে এনসিপির সাথে ঘনিষ্ঠ যারা ছিলেন, এখনও আপনি দেখেন যে এনসিপি নিয়ে যখন জুলাই সনদ স্বাক্ষর তারা করবে কি না সেটার জন্য মাহফুজ সাহেবও মনে হয় এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, তাদের বোঝানোর বা একটা সুসম্পর্ক আছে। আমি প্রথম আলোর রিপোর্টেও এটা সরাসরি বলা হয়েছে। আসিফ সাহেবের সাথেও রয়েছে। এখানে আসলে মানে তারা উপদেষ্টা হিসাবে কাজ করেছেন এবং আবার হচ্ছে তারা জুলাই আন্দোলনের নেতা ছিলেন এবং এনসিপির সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাদের বন্ধুত্ব আছে, এটা তো আসলে সবাই জানেন, এটা নতুন করে আসলে প্রশ্ন করার কিছু নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের দিক থেকেই যদি এই ধরনের একটা প্রক্রিয়া অনেক আগে থেকেই আমি এটা বলে আসছিলাম যে আসলে তারা যদি রাজনীতি করতে চান পরবর্তীতেও, তাহলে ইন্টারিম গভর্নমেন্টে পার্ট না হয়ে তারা যদি আসলে জনমানুষের কাতারে নেমে আসেন এবং রাজনৈতিক দলের সাথে যুক্ত হন, তাহলেই আসলে এটা ফেয়ার আসলে একটা বিষয় হয়। এখন তাহলে যদি তারা ইন্টারিম গভর্নমেন্টই থাকতে চান, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে আমরা আরও বেশি এটাকে এক ধরনের ফেয়ার ইলেকশন আমরা দেখতে পাবো যদি তারা বলেন যে পরবর্তীতে তারা আসলে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকবেন না, যেরকম হচ্ছে যে অন্যান্য যারা উপদেষ্টা রয়েছে তারাও আমরা একটা সিভিল সোসাইটি থেকে বা কোনোভাবে এইভাবেই নিয়ে আসছি, বা একটা সময় পর্যন্ত তারা আসলে রাজনীতিতে যুক্ত থাকবেন না, এরকম বিষয় থাকলেই ভালো হবে বলে আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে প্রশ্ন, সংসদে আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় এনসিপি আসলে কিভাবে থাকবে? আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় যখন এনসিপি থাকবে এই প্রশ্নটা আসছে, এটা কোনো সংখ্যাতাত্ত্বিক ব্যাপার না, এটা একটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ অথবা যে মরার গ্রাউন্ড। আমরা মনে করি যে শুধু এনসিপি না, এনসিপি সহ 24-এর পরে যে রাজনৈতিক শক্তির বিকাশ ঘটেছে তারা কোনো না কোনোভাবে ঠিক করবেন। এবং কিন্তু ঠিক করাটা এমন না যে ধরেন মানে দে উইল ডিটারমিন। আমার মনে হচ্ছে যে তারা আসলে যে শক্তির সাথে যাবেন সেই শক্তিটা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা আরও অনেক বেশি নৈতিকভাবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আপনার বিকশিত হয়ে বাংলাদেশকে শাসন করতে পারবেন। তো সেটা অনেকটাই আপনার প্রতীকী অর্থেই বলা আর কি। জি, অনেক অনেক ধন্যবাদ। ফজল করিম, আপনার কাছে প্রশ্ন। জামাত ইসলামের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নির্বাচন এবং গণভোট যারা একসাথে চায় তারা আদৌ সংস্কার চায় কিনা সেটি নিয়ে আসলে জামাত ইসলামের মনে সন্দেহ আছে। এই সন্দেহ কি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনেও আছে? জামাতের কথা আমি বলতেও চাই না। ভাই বললেন যে জামাত নিয়ে প্রশ্ন করে আমি ট্রিগার হয়েছে, আসলে তা না। আমার আলোচনা শুনলে দেখবেন তো আপনারা এখন পর্যন্ত একসাথে যুগপৎ আন্দোলনে আছেন, যদি দেখেন তাহলে দেখবেন যে আমি শুধু ইসলামী রাজনীতির প্রশ্নটা আমি কথা বলছি। হ্যাঁ, এরপরে কথা হলো যে জুলাই সনদটা পড়ে দেখি নাই, এটা মনে হয় মানুষ সবাইকে আন্ডার এস্টিমেট করাটা আসলে ঠিক না। জুলাই সনদ ভালো করে পড়েই দেখছি। হ্যাঁ, আর বলতে যে পড়ে দেখেছেন কিনা না সেটা না, ওটা বলা উচিত না, কারণ দলের প্রচার সম্পাদক এটা পড়েন নাই, এটা হইতে পারে না। কারণ জুলাই সনদ আমি লাইন বাই লাইন বলতে পারি, সেভাবে আমার পড়া আছে। এখন যেটা বললেন যে আরেকটা বলতে পিয়ার ডেড হর্স, হ্যাঁ, এটা আমি সম্পূর্ণ অস্বীকার করি। বরং বলবো যে বর্তমান যে রাজনৈতিক প্যারাডাইম বা পুরাতন প্যারাডাইম, সেই বন্দোবস্তকে যারা জারি রাখতে চান তারাই আসলে পিয়ারটা চান না। আমরা বারংবার বলি যে ভাই আমরা ক্ষমতায় যাই কি যাই সে দরকার না, কিন্তু বাংলাদেশে আর জন্য কোনো ষড়যন্ত্র না আসে। আমরা 90-তে 71 আন্দোলন করছি, 90-তে আন্দোলন করছি পরে বাংলাদেশ করছে, 24-এ করলাম, আমরা এবার 34-এ কি আন্দোলন করবো? তো কেন করবো? সেজন্য আমরা ছিলাম যে সংসদে যাতে কখনোই কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠাতা না হয়, সেজন্য আসলে আমরা পিয়ারটা চাইছিলাম। আর আগের আলোচনা ধরে আমি যেটা বলে আসতে চাই যে বাংলাদেশ হাজার বছর ধরে আমরা মুসলমান, আমাদের ইতিহাস ঐতিহ্য আলাদা, ধর্ম আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, বোধ বিশ্বাস আলাদা। পশ্চিমকে দিয়া আমাদেরকে মাইফেন না। পৃথিবীতে মধ্যে একটা থিওরি ইউনিভার্সাল, সেটা হলো যে কোনো থিওরি ইউনিভার্সাল হয় না। তো আমাদের বাংলাদেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে কোনো কিছু পশ্চিমদের নামাবা চাই, এবং শরিয়াকে সাংঘর্ষিক আকারে না দেখে শরিয়া বাংলাদেশের মানুষ মানে শরিয়া দিয়েই বাংলাদেশের আগামী মুক্তি আসবে। কারণ অন্য যে 4টা মূলনীতি, গণতন্ত্র, সমস্ত ধর্মের একটা দিয়ে তো মুক্তি আসে নাই, আবার করতে হয়েছে। সেজন্য আগামী বাংলাদেশ যদি শরিয়া দিয়েই চলে সেটা সবচেয়ে ভালো চলবে। শেষ প্রশ্ন, একদম এক কথায় উত্তর চাই, সবার কাছেই একই প্রশ্ন থাকবে, সেটি হলো যে সামনের নির্বাচন নিয়ে কোনো অসন্তোষ আছে কিনা?
আমাদের অসন্তোষ নাই, তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এটা আমাদের আশঙ্কা আছে। ধন্যবাদ। কারণ এটা তো একটা মানে মনস্তাত্ত্বিক বিষয়, ধন্যবাদ। বিএনপির প্রতি আলাউদ্দিন মোহাম্মদ, আপনার ইয়া কাছে দেওয়া শুনবো। হচ্ছে, ফেভার দেওয়া হচ্ছে। একটু এক কথায় সামনে নির্বাচনে কোনো অসন্তোষ থাকছে কিনা? আমি সামনে নির্বাচন নিয়ে মনে করি যে নির্বাচন কমিশনের আরো সংস্কার প্রয়োজন। তবে ছোট্ট একটা বিষয় বলি যে আমরা যেটা আমাদের হাতে একদম সময় কম। মোটা দাগে যেটা আমরা শেষ মানে করতে হবে। ওয়েস্টার্ন প্রজেক্ট বলছি পুরো সমাজকে, আমরা যেই আপনার স্টেট মেকানিজমে আছি, এটা একটা ওয়েস্টফেলিয়ান স্টেট এবং এটা একটা ওয়েস্টার্ন প্রজেক্ট। আমরা আসলে একইভাবে একই বাস্তবতা থেকে এটাকে আবার পুরোপুরি নাকচ করে আমি জানি না আসলে এই দ্বৈততনে আমরা কি রাজনীতি করতে পারবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সামিম পারভেজ, আমার কাছে মনে হয় যে আমরা একটা ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ে বসবাস করছি এবং সামনে নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক বা গণতন্ত্রের পক্ষের যে শক্তিগুলো রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের ভোটে যে সরকার ক্ষমতায় আসবে তারা নতুন করে গণতন্ত্রের ধারা শুরু করবে এবং যেখানে সাম্য এবং ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগদান করার জন্য। মত, দ্বিমত, প্রতিবাদ, ঐক্যমত সবকিছুই থাকবে। সবকিছু মিলেই রাজনীতি, সবকিছু মিলেই পরিচালিত হয় একটি রাষ্ট্র। এই রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাক, এই রাষ্ট্র সামনের দিনগুলোতে আরও ভালো কিছু উপহার দিক এবং সবচেয়ে বড় প্রত্যাশাটা যেখানে থাকে সেটি হলো যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কাছে জনগণের প্রত্যাশা, তাদের আশা পূরণের প্রত্যাশা এবং দাবি পূরণের প্রত্যাশা, সেই সবগুলো বাস্তবায়ন হোক সেই কামনায় শেষ করছে আজকের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। শুভরাত্রি।